হ্যালো স্টুডেন্ট, ইব্রুকেম টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আমি হলাম তোমাদের শিক্ষক ইব্রাহিম বিশ্বাস। আজ আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করব। তোমরা আমার সঙ্গে সঙ্গে সলভ করে নেবে এবং যদি ভালো লাগে তাহলে বন্ধুদেরকে দেবে, যাতে প্রত্যেকে এটা সলভ করতে পারে। প্রথম প্রশ্ন, একে ক, C6 12 equal to 12.00000 একক না ধরে যদি C6 12 সমান 24.00000 একক ধরা হতো, তাহলে অন্যান্য মৌলের পারমাণবিক গুরুত্বের পারমাণবিক গুরুত্বের কোন পরিবর্তন ঘটতো কিনা তা ব্যাখ্যা করো। কোন পরিবর্তন ঘটতো কিনা তা ব্যাখ্যা করো। নিশ্চয় তোমরা কোশ্চেনটা বুঝতে পারছো যে এখানে বলছে কি, যে কার্বন যে আইসোটোপ আছে, আমরা অর্থাৎ দেখো, খেয়াল করে দেখো, এটা কিন্তু তোমাদের পারমাণবিক গুরুত্ব কার্বন স্কেলে বলছে। আমরা জানি যে পারমাণবিক গুরুত্বের তিনটে স্কেল আছে, একটা হাইড্রোজেন স্কেল, একটা কার্বন স্কেল, আর একটা হচ্ছে অক্সিজেন স্কেল। তো এখানে কিন্তু কি বলেছে, যে কার্বন স্কেলের সাপেক্ষে বলেছে। তো কার্বন স্কেল তোমরা জানো, যখন পারমাণবিক গুরুত্ব নির্ণয় করেছি সেখানে কি করা হয়েছে, কার্বনের একটি যে C12 আইসোটোপ আছে তার একটা পরমাণুর ভরকে প্রমাণ হিসেবে ধরে নেওয়া হয়েছে। তো এখানে কি বলছে, যে আমরা জানি যে সেখানে কার্বনের C12 পরমাণুর ভর 12 গ্রাম, পরমাণুর ভর 12 গ্রাম, সেটা ধরে করা হয়েছিল। তো এখানে বলছে না, যে যদি আমরা এই যে আমরা ধরেছিলাম পারমাণবিক গুরুত্ব নির্ণয়ের সময় 12.0000001 একক, তো সেটার পরিবর্তে যদি আমরা 12 জায়গায় চেঞ্জ করে এটা করে দিই 22.00000 একক, তাহলে অন্য কোনো মৌলের পারমাণবিক গুরুত্বের কোনো পরিবর্তন হবে কি? অবশ্যই হবে। কিভাবে হবে সেটা তোমরা দেখো, যে আমরা জানি যে কার্বন স্কেলের অনুযায়ী পারমাণবিক গুরুত্বের সংজ্ঞা কিভাবে সংজ্ঞায়িত করি, যে আমরা কার্বন স্কেলে এরকম বলি যে কোনো মৌলের একটা পরমাণু একটা কার্বন পরমাণুর ভরের 1/12 তুলনায়। এখানে যে কার্বন পরমাণু বলতে কিন্তু কার্বনের C12 পরমাণুর কথা বলা হয়েছে। তাহলে কোন মৌলের একটি পরমাণু একটি কার্বন পরমাণুর ভরের 1/12 তুলনায় যতক্ষণ ভারী তাকে কার্বন স্কেলে কোন মৌলের পারমাণবিক গুরুত্ব বলা হয়। অর্থাৎ দেখো, তাহলে কার্বন স্কেল অনুযায়ী লিখবে, তাহলে তোমরা লিখে নাও যে কার্বন স্কেল অনুযায়ী কোন মৌলের একটি পরমাণু একটি C12
পরমাণুর C12 পরমাণুর ভরের C12 পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী তাকে ওই মৌলের, মানে যে মৌলকে তুমি কনসিডার করছো, যে মৌলকে তুমি বিবেচনা করছো, সেই মৌলের কথা বলা আছে, তাকে ওই মৌলের পারমাণবিক গুরুত্ব বলে। ওই মৌলের পারমাণবিক গুরুত্ব বলে। তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে পারমাণবিক গুরুত্ব বলতে কি বলছে, কার্বন স্কেল অনুযায়ী যে কোনো একটা মৌল, যে কোনো একটা মৌল, তার একটা পরমাণু, একটা C12 পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী তাকে ওই মৌলের পারমাণবিক গুরুত্ব বলে। তাহলে অতএব পারমাণবিক গুরুত্ব সমান আমরা কি লিখতে পারি? অতএব পারমাণবিক গুরুত্ব সমান কোন মৌলের একটি পরমাণুর ভর, কোন মৌলের একটি পরমাণুর ভর বাই 1/12 ইন্টু একটি C12 পরমাণুর ভর। এটা হচ্ছে কি কোন মৌলের পারমাণবিক গুরুত্ব। নিশ্চয় বুঝতে পারলে? তাহলে এখানে খেয়াল করে দেখো যে একটা কার্বন পরমাণুর ভর তার 1/12 অংশ সাপেক্ষে একটা কোন মৌলের একটা পরমাণু কত গুণ ভারী সেটা আমাদের পারমাণবিক গুরুত্বকে প্রকাশ করলো। এখন কি বলছে দেখো, যে এই যে C612 এটা 12, আমরা ধরে এটা করেছি তা না, এখন বলছে যে এটাকে যদি 24 পয়েন্ট তারপরে 5টা শূন্য দিয়েছে একক ধরা হয়, তাহলে কি ঘটবে? তাহলে এই যে আমরা 1/12 যেটা বলছি সেটা কি 1/24 দ্বারা, অর্থাৎ 1/24 দ্বারা প্রতিস্থাপিত হবে। নিশ্চয় তোমরা বুঝতে পারলে? তাহলে কি বলছে, কার্বন পরমাণুর যে ভর তার 1/12 অংশের সঙ্গে ছিল, এখন যেটা হবে কি 1/24 অংশের সঙ্গে হবে। তাহলে এবার আমরা করি তাহলে যে এখন প্রশ্ন যা বলেছে, এখন প্রশ্ন অনুসারে C612 equal to 12.0000 এককের পরিবর্তে যদি C612 equal to 24.0000 একক ধরা হয়, তবে কি হবে, এই যে 1/12 পরিবর্তে 1/24 হবে। তবে নতুন পারমাণবিক গুরুত্ব হবে, কেমন হবে? যে অতএব নতুন পারমাণবিক গুরুত্ব সমান কি কোন মৌলের একটি পরমাণুর ভর, কোন মৌলের একটি বা মৌলের একটি পরমাণুর ভর বাই কি হবে
1 এর 24 ইন্টু একটি C12 পরমাণুর ভর, একটি C12 পরমাণুর ভর। তাহলে খেয়াল করো যে এইখানে একটাই পরিবর্তন ঘটেছে, এখানে 1 এর 12 আছে আর এখানে কিন্তু 1 এর 24 আছে। তাহলে আমরা এক কাজ করি যে 1 এর 24 সমান 1 বাই মানে 1 এর এই 2 ইনটু নিচে 1/2 ইনটু 12 ওটা করতে পারি। তাহলে কি করছে দেখো, আমরা পারমাণবিক গুরুত্ব যে সংজ্ঞা জানি সেখান থেকে আমরা সরাসরি এইভাবে করব। তাহলে অতএব নতুন পারমাণবিক গুরুত্ব, নতুন পারমাণবিক গুরুত্ব সমান কোন মৌলের একটি পরমাণুর ভর, কোন মৌলের একটি পরমাণুর ভর বাই 1/2 ইন্টু 12 ইন্টু একটি C12 পরমাণুর ভর, একটি C12 পরমাণুর ভর। তাহলে এবার আমরা কাজ করতে হবে, এই যে দুইটা যদি উপরে তুলে দিই তাহলে কি হবে দেখে না, তোমরা বুঝতে পারছো নিশ্চয়, একটা আইডিয়া পেয়ে যাচ্ছ। তাহলে এইরকম আমি উপরে তুলে দিলাম 2 ইন্টু মানে এই যে 2 সেই 2টাকে আমি করলাম কি উপরে তুলে দিলাম। তাহলে কোন মৌলের একটি পরমাণুর, কোন মৌলের একটি পরমাণুর ভর বাই কি হচ্ছে 1 এর 12 ইন্টু একটি C12 পরমাণুর ভর। তার মানে কি বুঝতে পারলে যে নিশ্চয় এই যে কোন মৌলের একটি পরমাণুর ভর আর 1/12 ইন্টু একটি C12 পরমাণুর ভর সেটা আগের পারমাণবিক গুরুত্ব, অর্থাৎ এটা লিখতে পারে সমান 2 ইন্টু মৌলের পূর্বের পারমাণবিক গুরুত্ব, পূর্বের পারমাণবিক গুরুত্ব, পূর্বের পারমাণবিক গুরুত্ব। বুঝতে পারলে? তাহলে কি বুঝতে পারছো? তাহলে একটা নতুন যে পারমাণবিক গুরুত্ব হবে সেটা হবে কি, নতুন যে পারমাণবিক গুরুত্ব হবে সেটা আগের যে পূর্বের পারমাণবিক গুরুত্বের দ্বিগুণ। অর্থাৎ সম্পর্ক কি পেলাম, সুতরাং আমরা বলতে পারি সুতরাং C612 equal to 12.000 এককের পরিবর্তে C612 equal to 24.0000 একক ধরি, তবে নতুন পারমাণবিক গুরুত্ব পূর্বের পারমাণবিক গুরুত্বের কি হবে, দ্বিগুণ হবে। উদাহরণস্বরূপ কি বলতে পারো, যে উদাহরণস্বরূপ হলো অক্সিজেন। আমরা জানি অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব কত, 16। আর এই পারমাণবিক গুরুত্ব এই যে এটা যদি আমরা পরিবর্তন করে নিই 22.00
0 একক, তাহলে দেখা যাবে অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব হয়ে যাবে কত? 32। যেমন উদাহরণ দিয়ে দাও, যেমন C612 equal to 12.0000 একক ধরে অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব, অক্সিজেনের পারমাণবিক, অক্সিজেন এর পারমাণবিক গুরুত্ব 16 হলে C612 equal to 24.0000 একক ধরে অক্সিজেন এর পারমাণবিক গুরুত্ব, অক্সিজেন এর পারমাণবিক গুরুত্ব 2 × 16 সমান 32 একক। 32 একক হবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম প্রথম প্রশ্ন যে নতুন যে পারমাণবিক গুরুত্ব হবে সেটা পূর্বের পারমাণবিক গুরুত্বের দ্বিগুণ। 1 খ এরপরে তাহলে যে 1 খ এই কোশ্চেনে কি বলেছে যে এই পরিবর্তনে পারমাণবিক ভর এককের মানের কি পরিবর্তন হতো, যুক্তি দাও। অর্থাৎ যে ওখানে ধরা হয়েছিল যে C612 সমান 12 গ্রাম বা 12, আর তার পরিবর্তে যদি C612 সমান 24 ধরি, তাহলে সেক্ষেত্রে কি আমাদের পারমাণবিক ভর এককের মানে কোনো পরিবর্তন হবে? তাহলে এর জন্য আমাদের জানতে হবে যে পারমাণবিক ভর একক কি। তো পারমাণবিক ভর একক হচ্ছে যে এককের সাহায্যে কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করা যায়। যে এককের সাহায্যে কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভরের মান নির্ণয় করা যায় তাকে পারমাণবিক ভর একক বলে। আর এর মান আমরা জানি কত, যে একটি কার্বন পরমাণু C12 পরমাণুর ভরে 1/12 অংশ। তাহলে দেখো কি পরিবর্তন ঘটছে। তাহলে লিখবে যে কোন মৌলের একটি পরমাণুর প্রকৃত ভরকে যে এককের সাহায্যে প্রকাশ করা, যে এককের সাহায্যে বা কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভরকে যে এককের সাহায্যে নির্ণয় করা হয় তাকে পারমাণবিক ভর একক বলে। তাকে পারমাণবিক ভর একক বলে। তো এর মান কি? তো আমরা জানি যে এর মান একটি C12, এখানে লিখতে পাশে লিখতে পারো C12 পরমাণুর ভরের 1/12 অংশের সমান। 1/12 অংশের সমান। অর্থাৎ আমরা কি বলতে পারি, অর্থাৎ AMU ইকুয়াল টু 1/12, AMU ইকুয়াল টু 1/12 ইন্টু একটি C12 পরমাণুর ভর। C12 পরমাণুর ভর। তাহলে আমরা AMU সমান 1/12 ইন্টু একটি C12 পরমাণুর ভর। তাহলে আমরা দেখি যে C612 অনুযায়ী 1 AMU সমান কত?
তাহলে যে কার্বনের এই যে C612 অনুযায়ী কার্বনের পারমাণবিক ভর, তাহলে C612 ইকুয়াল টু 12.000 অনুযায়ী কার্বনের পারমাণবিক ভর সমান কত? 12। কার্বনের গ্রাম পারমাণবিক ভর সমান কত? তো 12 গ্রাম। আর 12 গ্রাম কার্বন এটা সমান কি 1 গ্রাম পরমাণু কার্বন, 1 গ্রাম পরমাণু কার্বন। আর অ্যাভোগাড্রো কি বলছে যে 1 গ্রাম পরমাণু পরিমাণে অ্যাভোগাড্রো সংখ্যক কার্বন পরমাণু আছে। তাহলে এখানে আমাদের একটি কার্বন পরমাণু ভর নির্ণয় করি আমরা। তাহলে অতএব Na মানে অ্যাভোগাড্রো সংখ্যক কার্বন মানে C12 বলতে পারি আমরা পরমাণুর ভর সমান কত? 12 গ্রাম। তাহলে একটি কার্বন C12 পরমাণুর ভর তাহলে কত গ্রাম হচ্ছে? 12/Na অ্যাভোগাড্রো এত গ্রাম। তাহলে আমরা পেয়ে যাচ্ছি প্রথমে অতএব AMU equal to 1/12 into 12/Na সমান কত? 1/Na। এটা হলো AMU সমান 1 AMU সমান। এবার কি বলছে, যদি আমরা ধরি C612 equal to 24, তখন দেখো একটি পরমাণুর ভর কত হয়। তখন আমরা এখন কি অনুযায়ী, তো C612 ইকুয়াল টু যদি আমরা 24.000 একক অনুযায়ী একক ধরা হয় তবে কি হবে, আমরা দেখছি কি কার্বনের যে পারমাণবিক ভর হয়ে যাবে কত? 12। কার্বন এর পারমাণবিক ভর সমান 12। তাহলে কার্বন এর গ্রাম পারমাণবিক ভর সমান হচ্ছে, আচ্ছা এখানে 12 নয়, যে কার্বনের গ্রাম পারমাণবিক ভর হচ্ছে 24। তাহলে 1 গ্রাম মানে গ্রাম পারমাণবিক ভর সমান হচ্ছে কত? 24 গ্রাম। এটা সমান তখন দাঁড়িয়েছে 1 গ্রাম পরমাণু কার্বন, 1 গ্রাম অ্যাটম বা 1 গ্রাম পরমাণু কার্বনকে প্রকাশ করছে এটা। তার মানে আমরা কি হয়ে যাবে যে 24 গ্রামের মধ্যে আছে অ্যাভোগাড্রো সংখ্যক। তাই আমরা এভাবে লিখতে পারি অতএব Na সংখ্যক C12 পরমাণুর ভর সমান কত? 24 গ্রাম। একটি পরমাণুর ভর কত? একটি C12 পরমাণুর ভর কত? তো 24/Na। এবার আমরা AMU ড্যাশ করে নিই। অতএব নতুন ক্ষেত্রে অতএব AMU ড্যাশ ধরলাম, এটা ইকুয়াল টু আমাদের ছিল 1/12 ইন্টু একটি C12 পরমাণুর ভর তাহলে সমান কত হবে? তাহলে 1/12 ইন্টু এর ওখানে 24/Na কি হবে, যে 1/12 ইন্টু 24/Na। তার মানে খেয়াল করে দেখো এখানে উপরে 2 আসলো, তার মানে সমান কি 2/12।
Na, মানে আমরা কি বলতে পারি, অর্থাৎ এটা সমান 2 ইনটু 1 বাই Na, আর 1 বাই Na সমান কি amu, 2 ইনটু amu। তার মানে কি বুঝতে পারছো? তার মানে এটা বুঝতে পারছো যে নতুন যে পারমাণবিক ভর একক হবে, নতুন যে পারমাণবিক ভর একক হবে তার মান পূর্বের পারমাণবিক ভরের এককে দ্বিগুণ। সুতরাং নতুন পারমাণবিক ভর একক এর মান পূর্বের পারমাণবিক ভর এককের দ্বিগুণ হবে। অর্থাৎ দেখতে পাচ্ছ তোমরা কি যে amu dash equal to 2 into amu। নিশ্চয় বুঝতে পারলে পারমাণবিক গুরুত্ব যেমন কি হয়েছে দ্বিগুণ হয়ে গেছে, একই রকম পারমাণবিক ভর এককের মান দ্বিগুণ হবে। অর্থাৎ আমরা যদি এখান থেকে করে নিই যে একটা পরমাণু প্রকৃত ভর, তাহলে এইরকম নাইট্রোজেনের উদাহরণ, যেমন এক্সাম্পল যে নাইট্রোজেন এর পারমাণবিক ভর, নাইট্রোজেনের একটি পরমাণু ভর, একটি পরমাণু ভর C612 equal to 12.0000 একক অনুযায়ী কত হয়? 14 amu হলে C612 equal to 24.0000 একক অনুযায়ী মান হবে কত? 14 দুগুণে 28 amu। তার মানে দেখতে পাচ্ছ যে 2 ইনটু 14 amu। নিশ্চয় বুঝতে পারলে? তার পারমাণবিক ভর এককের মান এইরকম ভাবে দ্বিগুণ হবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। গ, পারমাণবিক স্কেলের উপরিক্ত পারমাণবিক স্কেলের উপরিক্ত পরিবর্তনে এসটিপিতে কোন আদর্শ গ্যাসের মোলার আয়তন মোলার আয়তন 22.4 এই যে 24 লিটার থাকবে না পরিবর্তিত হবে? লিটার এটা থেকে যাবে না পরিবর্তিত হবে, না পরিবর্তিত ঘটবে, না পরিবর্তিত হবে তা বলছে। তাহলে এর ক্ষেত্রে আমরা কি করব? যে কোনো একটা গ্যাস কল্পনা করি আমরা, মনে করি একটা গ্যাস এর A2 ধরে নাও, এবার চলে যাই, মনে করি একটি দ্বিপরমাণু করবে, দ্বিপরমাণু গ্যাস A2
ঠিক আছে, একটি দ্বিপরমাণু গ্যাস বললাম A2। তাহলে এবার আমরা ধরে নিচ্ছি এবং কি ধরছি যে এ এর পারমাণবিক গুরুত্ব, যে গ্যাসের যে পরমাণু আছে এ এর পারমাণবিক গুরুত্ব, এবং ধরি এ এর পারমাণবিক গুরুত্ব সমান এ। এটা কোন স্কেলে? সেটা হচ্ছে যে এটা হচ্ছে C612 এই স্কেল অনুযায়ী। তাহলে C612 equal to 12.0000 এই একক অনুযায়ী এর পারমাণবিক গুরুত্ব এটা। তাহলে A2 এর আণবিক ভর কত? অতএব A2 এর আণবিক ভর সমান 2 into A। যদি ভাবো গ্রাম আণবিক ভর, তাহলে আমরা একবারে করে দিই, অতএব গ্রাম আণবিক ভর 2A গ্রাম। তার মানে কি এটা সমান হচ্ছে কি 1 মোল, এটা সমান 1 মোল। তাহলে STP তে কি? STP তে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। অতএব STP তে 1 মোল সমান 2A গ্রাম। A2 এর আয়তন সমান 22.4 লিটার। এবার আমরা চলে যাই C612 equal to 24 যদি ধরি আমরা, এখন C612 equal to যদি 24.0000 একক হয়, তবে A2 এর মানে A ধরে নাও আগে, A এর পারমাণবিক ভর কত বা পারমাণবিক গুরুত্ব? পারমাণবিক গুরুত্ব সমান কত হবে? আমরা জানি দ্বিগুণ, তাহলে 2A। তাহলে A2 এর গ্রাম আণবিক ভর কত হবে? অতএব A2 এর গ্রাম আণবিক ভর সমান 2 into 2A। কেন? তার কারণ হচ্ছে A2 এর দুটো আছে, এখানে দুটো A আছে, তাই A2 এর যেহেতু দ্বিপরমাণবিক গ্যাস, তাই তার আণবিক গুরুত্বকে আমাদের কি করতে হবে? 2 দ্বিগুণ করতে হবে। তাহলে গ্রাম আণবিক ভর সমান এত গ্রাম, এটাই সমান কি হচ্ছে কি 1 মোল। অর্থাৎ নতুন ভাবে দেখতে পাচ্ছি কি যে যদি আমরা এটা C612 করে নিই, তাহলে হচ্ছে 2 into 20A সমান হচ্ছে 1 মোল। তাহলে আমরা করে দিই, অতএব 2 into 2A এত গ্রাম সমান এত গ্রাম করে নাও, এত গ্রাম A2 গ্যাসের STP তে আয়তন সমান হচ্ছে 22.4 লিটার। তাহলে আমরা এক কাজ করে নিই যে এই আগে যে আমরা 2A গ্রাম এর আয়তন সেটাতে করি, আগে যেটা ছিল। তাহলে 1 গ্রাম A2 গ্যাসের STP তে আয়তন সমান 22.4 লিটার বাই এখানে 2 into 2A এত লিটার, আর 2A গ্রাম A2 গ্যাসের যে আয়তন সমান 22.4 into 2A বাই 2 into 2A। তারপর আমরা কি দেখছি? এত লিটার মানে এটা দিয়ে কেটে যাচ্ছে 11.2,
11.2 লিটার। তার মানে কি দেখতে পাচ্ছি আমরা? আমরা দেখতে পাচ্ছি কি যে আয়তন যেটা আছে সেটা 22.4 লিটারের পরিবর্তে মোলার আয়তন 11.2 লিটার, অর্থাৎ অর্ধেক হয়ে যাচ্ছে। সুতরাং আমরা বলতে পারি কি সুতরাং যে C612 equal to 12.0000 একক এর পরিবর্তে যদি C612 equal to 24.0000 একক ধরা হয়, তাহলে এসটিপিতে কোন আদর্শ গ্যাসের মোলার আয়তন আদর্শ গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার এর পরিবর্তে 11.2 লিটার, দেখতেই পাচ্ছ 11.2 লিটার হবে। অর্থাৎ কি মোলার আয়তন অর্ধেক পূর্বের আয়তনের অর্ধেক হবে। 2 নম্বর কোশ্চেন কি বলেছে? 2 নম্বর কোশ্চেন বলেছে যে C612 equal to 12.00000 একক ও অক্সিজেন 816 equal to 16.0000 একক ধরে নির্ণীত অ্যাভোগাড্রো ধ্রুবকের মানে অ্যাভোগাড্রো ধ্রুবকের মানে কি কোনো তফাৎ থাকবে? যুক্তি দাও। অর্থাৎ কি বলছে এখানে যে যদি আমরা C612 মানে কার্বন স্কেলে কার্বনের পারমাণবিক গুরুত্ব 12 ধরি, আর অক্সিজেন স্কেলে অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব ধরো 16 ধরি, তাহলে এখান থেকে যদি আমরা অ্যাভোগাড্রো ধ্রুবকের মান নির্ণয় করি তাহলে তার মানের কি পরিবর্তন হবে? তো তাহলে আমরা এর আগে জানি যে অ্যাকচুয়ালি অ্যাভোগাড্রো ধ্রুবকটাই কি। আমরা কি জানি যে অ্যাভোগাড্রো ধ্রুবক যেটা হচ্ছে যে পার মোলে কত সংখ্যক কণা থাকে। তো আমরা যে অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা পার মোল মানে 6.022 into 10 to the power 23, এই এত সংখ্যক কণা পার যে মোল সেটা হচ্ছে অ্যাভোগাড্রো ধ্রুবক। 6.022 into 10 to the power 23, শুধু সংখ্যাটা না, এটা পার মোল। অর্থাৎ পার মোলে আমরা এটাও জানি যে পার মোল পরিমাণ যে কোনো
স্পেসিসের মধ্যে, সেটা অণু হতে পারে, সেটা আয়ন হতে পারে, সেটা পরমাণু হতে পারে, সেটা ইলেকট্রন হতে পারে, সেটা ফুটবল হতে পারে, সেটা স্টুডেন্ট হতে পারে, 1 মোল যদি হয় তার মধ্যে 6.022 ইনটু 10⁻23 এই সংখ্যক কণা থাকবে। অর্থাৎ তাহলে বলি আমরা, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা এখানে লিখে আমরা জানি যে অ্যাভোগাড্রো সংখ্যা আমরা জানি, লিখে নেবে সুন্দরভাবে তোমরা, আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যা সমান কত? 6.022 ইনটু 10⁻23। এর কোনো একক নেই। আর অ্যাভোগাড্রো ধ্রুবক কি? তো অ্যাভোগাড্রো ধ্রুবক সমান 6.022 ইনটু 10⁻23 পার মোল। এখানেই তফাৎ অ্যাভোগাড্রো সংখ্যা আর অ্যাভোগাড্রো ধ্রুবকের মধ্যে। পার মোল পরিমাণ যে কোনো স্পেসিস বলেছি তোমাদের আমরা, তার মধ্যে এই সংখ্যক থাকবে। আর অ্যাভোগাড্রো ধ্রুবক বলতে এটা বোঝায়। তাহলে আমরা চলে আসি, এই যে C612 ইকুয়াল টু 12.0000 একক। যদি এই স্কেল অনুযায়ী, এই একক এটা অনুযায়ী কার্বনের পারমাণবিক গুরুত্ব সমান হচ্ছে 12। কার্বনের তাহলে গ্রাম পারমাণবিক গুরুত্ব কি? গ্রাম পারমাণবিক গুরুত্ব সমান হচ্ছে 12 গ্রাম। আর 12 গ্রাম, আবার 12 গ্রাম কার্বন, 12 গ্রাম কার্বন সমান 1 গ্রাম পরমাণু কার্বন। 1 গ্রাম পরমাণু কার্বন, বা বলতে পারি 1 মোল কার্বন। সুতরাং এই যে এই একক অনুযায়ী 1 মোল কার্বনের মধ্যে, অর্থাৎ 12 গ্রাম কার্বনের মধ্যে অবশ্যই অ্যাভোগাড্রো সংখ্যা কণা থাকবে। তাই সুতরাং 12 গ্রাম কার্বন বা 1 মোল কার্বনের মধ্যে 1 মোল কার্বনের মধ্যে 6.022 ইনটু 10⁻23 এতটি কার্বন পরমাণুই থাকবে। কার্বন পরমাণুই থাকবে। এবার চলে আসি কি অনুযায়ী? অক্সিজেনের ক্ষেত্রে একই রকম ভাবে করতে পারো যে O8 16 equal to 16.00000 একক অনুযায়ী অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব কত? অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব সমান হচ্ছে 16। তাহলে গ্রাম পারমাণবিক গুরুত্ব কত হবে বলো? গ্রাম পারমাণবিক গুরুত্ব সেটাই 16 গ্রাম হবে। তার মানে কি জানি আমরা? 16 গ্রাম অক্সিজেন সমান 1 গ্রাম পরমাণু অক্সিজেন। অতএব 16 গ্রাম অক্সিজেন সমান
1 গ্রাম পরমাণু অক্সিজেন বা 1 গ্রাম অ্যাটম অক্সিজেন সময় এটাই তো আবার 1 মোল অক্সিজেন, তাই না? এটাই তো 1 মোল অক্সিজেন, এটাই 1 মোল অক্সিজেন। ব্যাস, তার মানে কি 1 মোল অক্সিজেনে সবসময় কত থাকবে? অ্যাভোগাড্রো সংখ্যা থাকবে। অতএব 16 গ্রাম অক্সিজেন বা 1 মোল অক্সিজেন এর মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যা কি অক্সিজেন পরমাণু থাকবে মধ্যে 6.022 into 10 to the power 23 এতটি অক্সিজেন পরমাণু থাকবে, এতটি অক্সিজেন পরমাণু থাকবে। সুতরাং আমরা বলতে পারি যে 12 গ্রাম কার্বন বা 16 গ্রাম অক্সিজেন যাই হোক না কেন, প্রত্যেকের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যা কি কত থাকবে? অর্থাৎ অ্যাভোগাড্রো ধ্রুবকের মান কোনো পরিবর্তন ঘটবে না। সুতরাং 12 গ্রাম কার্বন বা 16 গ্রাম অক্সিজেন এর মধ্যে সর্বদা 6.022 into 10 to the power 23 এত সংখ্যক পরমাণুই থাকবে। অর্থাৎ অ্যাভোগাড্রো ধ্রুবক অ্যাভোগাড্রো ধ্রুবকের মানের মধ্যে কোনো তফাৎ থাকবে না, কোনো তফাৎ থাকবে না। এবার 3 নম্বর কোশ্চেন যে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজন কথাটি যুক্তিযুক্ত নয় কেন? তো আগে জানতে হবে যে এই যে আণবিক ওজন কার ক্ষেত্রে প্রযোজ্য। তো আণবিক ওজন সেই সব যৌগের ক্ষেত্রে প্রযোজ্য যাদের কি আছে? অণুর অস্তিত্ব আছে। যেমন কি বলতে পারে H2O, আমরা জানি যে জলের অণুকে পুরো সেপারেট করা যায়, H2 একটা অণু। তাহলে গ্লুকোজের ক্ষেত্রে যদি ভাবো C6H12O6 এর একটা অণু, কিন্তু সোডিয়াম ক্লোরাইড সেটা অণু নয়। সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল যদি খেয়াল করে দেখি আমরা, তো এরা Na+ আর Cl- ক্লাসের মধ্যে অবস্থান করে আয়ন হিসাবে, কোনো অণুর অস্তিত্ব নেই। সেই জন্য কি হয় যে Na+ আর Cl- যেহেতু আয়ন হিসাবে থাকে, অর্থাৎ NaCl কোনো অণু থাকে না, সেই জন্য এর ক্ষেত্রে আমরা আণবিক ওজন কথাটি ব্যবহার করি না। তো যদি আমরা এর ক্রিস্টালের স্ট্রাকচার আগে সোডিয়াম ক্লোরাইড, তো দেখা যায় কি যে এই রকম ভাবে একটা কিউবিক ক্রিস্টালের ক্ষেত্রে এই যে কৌণিক বিন্দুতে থাকে Cl-, কৌণিক বিন্দুগুলোতে সবগুলো থাকে Cl-, আর কোথায় থাকে? এই পৃষ্ঠদেশে, উপর নিচ পৃষ্ঠতল, ডান বাম পৃষ্ঠতল, আর ফ্রন্ট আর ব্যাক পৃষ্ঠতল, এগুলোতে সবগুলো কি Cl এর জন্য Cl-, এগুলো প্রকাশ করছে কি Cl- কে, আয়নকে। আর যদি আমরা Na+ এর কথা খেয়াল করি, দেখি কি এই বডিতে একটা Na+, বডি সেন্টার Na+ আছে, আর প্রতিটা যে কিনারা আছে, কিনারার মধ্য বিন্দুতে অবস্থান করছে Na+। এই কিনারাতে, এই কিনারাতে, এই কিনারাতে, প্রতিটা কিনারার
মধ্যবিন্দুতে, প্রতিটা কিনারার মধ্যবিন্দুতে অবস্থান করছে Na+। বুঝতে পারলে? তাহলে কি বললাম যে NaCl ক্রিস্টাল যদি আমরা খেয়াল করি তাহলে দেখব Cl- আছে প্রতিটা কৌণিক বিন্দু আর পৃষ্ঠদেশে, Na+ আছে বডি সেন্টারে আর প্রতিটা কিনারার মধ্যবিন্দুতে। তো এটাকে যদি আরো ভালো করে আমরা খেয়াল করি দেখব কি যে একটা Na+ আয়নের চারিদিকে 6টা Cl- অবস্থান করে, 6টা Cl- অবস্থান করে একটা Na+ এর চারিদিকে। একই রকম ভাবে কি হয় যে একটা Cl- এর চারিদিকেও 6টা Na+ থাকে, এখানে কোনো মলিকুল থাকে না। যদি আমরা ভাবি যে এটা একটা Cl- তাহলে দেখব কি এই কোণাতে 4 কোণায় 4টে, যদি অষ্টতলক ভাবে আমরা, আর উপরে আর নিচে এটা, তাহলে একটা Cl- এর চারিদিকে 6টা Na+, আবার একটা Na+ এর চারিদিকে 6টা Cl-। এইরকম ভাবে এরা ক্রিস্টালে অবস্থান করে। যেহেতু এখানে কোনো অণুর অস্তিত্ব নেই NaCl, তাই এর ক্ষেত্রে আণবিক কথাটি প্রযোজ্য নয়। প্রযোজ্য কি, একে আমরা যে সংকেত দ্বারা প্রকাশ করা হয়, সংকেত ওজন দ্বারাই প্রকাশ করা হয় এর ওজনকে। তাহলে দেখবে এরকম যে যেহেতু, আচ্ছা আরো যে আণবিক ওজন কথাটি সেই সব যৌগের ক্ষেত্রে প্রযোজ্য, যাদের অণুর অস্তিত্ব আছে, তো যেসব যৌগের ক্ষেত্রে কি অণু আছে তাদের ক্ষেত্রে আণবিক ওজন কথাটি প্রযোজ্য হয়। কিন্তু NaCl এর কেলাস লক্ষ্য করলে দেখা যায় একটি Na+ এর চারিদিকে 6টি Cl- এবং একটি Cl- এর চারিদিকে 6টি Na+ আয়ন আছে। NaCl এর অণুর কোনো অস্তিত্ব নেই, NaCl এর অণুর কোনো অস্তিত্ব নেই। একে সংকেতের সাহায্যে প্রকাশ করা হয়, তাই এর আণবিক ওজনের পরিবর্তে আণবিক ওজনের
আণবিক ওজনের পরিবর্তে সংকেত ওজন ব্যবহার করা হয়। সংকেত ওজন ব্যবহার করা হয়। তাই যে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজন কথাটি যুক্ত নয়, তাই আমরা বলতে পারি তাই NaCl এর ক্ষেত্রে আণবিক ওজন কথাটি যুক্তিযুক্ত নয়। এবার আমাদের শেষ প্রশ্ন। হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন, জৈব রসায়ন প্রভৃতিতে অ্যাভোগাড্রো ধ্রুবকের তাৎপর্য ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন। লিখবে 4 নম্বর প্রশ্ন তোমরা লিখবে যে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জৈব রসায়ন প্রভৃতিতে অ্যাভোগাড্রো ধ্রুবকের তাৎপর্য ব্যাখ্যা করো। প্রভৃতিতে অ্যাভোগাড্রো ধ্রুবকের তাৎপর্য ব্যাখ্যা করো। তাহলে প্রশ্ন বলছে কি যে পদার্থবিজ্ঞান অর্থাৎ ফিজিক্স, রসায়ন, কেমিস্ট্রি, জৈব রসায়ন, অর্গানিক কেমিস্ট্রি এইগুলোর ক্ষেত্রে যে অ্যাভোগাড্রো ধ্রুবকের তাৎপর্য কি, অর্থাৎ অ্যাভোগাড্রো ধ্রুবকের ভূমিকা কি এদের ক্ষেত্রে। তো আমরা জানি যে এই অ্যাভোগাড্রো ধ্রুবকের সঙ্গে অনেক কিছু আমরা নির্ণয় করতে পারি। তো এদের আমরা একক ক্ষেত্রে যে তাৎপর্য পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জৈব রসায়ন আমরা একসঙ্গে আলোচনা করব। তো অ্যাভোগাড্রো ধ্রুবকের সাহায্যে আমরা জানতে পারি যে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন যে STP তে কি হয় 22.4 লিটার হয়। তাহলে লিখবে যে পদার্থ বিজ্ঞান, রসায়ন ও জৈব রসায়নে অ্যাভোগাড্রো ধ্রুবকের তাৎপর্যগুলি হলো নিম্নরূপ। এক নম্বর কি জানি যে এর সাহায্যে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার তা নির্ণয় করতে পারি। 1 নম্বর কি যে 1 STP তে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার তা নির্ণয় করা যায়। তারপরে
অণুর সংখ্যা বা কোন পদার্থের অণুর সংখ্যা নির্ণয় করা যায়, কোন পদার্থের একটি নির্দিষ্ট পরিমাণে অণু সংখ্যা নির্ণয় করা যায়। 3 নম্বর হলো কোন একটি মৌলের পরমাণু প্রকৃত ভর নির্ণয় করতে পারি আমরা। কোন মৌলের একটি পরমাণু প্রকৃত ভর নির্ণয় করা যায়। 4 নম্বর, 1 মোল ইলেকট্রন এর আধান 96,500 কুলম্ব বা 1 ফ্যারাডে এর মান নির্ণয় করা যায়। তারপরে কোন জৈব যৌগের দহনের ফলে কত মোল কার্বন ডাই অক্সাইড বা কত আয়তনের কার্বন ডাই অক্সাইড বা কি যৌগ উৎপন্ন হবে তাও নির্ণয় করতে পারা যায়। জৈব যৌগের, তারা লিখবে জৈব যৌগের দহনের ফলে বা রাসায়নিক বিক্রিয়া বলতে পারো, বা রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন গ্যাস বা পদার্থ এর আয়তন বা ওজন নির্ণয় করা যায়। তাহলে 5 নম্বর হলো জৈব যৌগের দহনের ফলে বা রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন গ্যাস বা পদার্থের আয়তন বা ওজন নির্ণয় করা যায়। তাহলে আজকে আমরা অ্যাক্টিভিটি টাস্ক 1 পুরো সলভ করলাম। এর পরবর্তী যে অ্যাক্টিভিটি টাস্ক সেগুলো আমরা সলভ করব। তোমরা অবশ্যই যদি ভালো লাগে কমেন্ট করে বলবে, যদি কোথাও কোনো ত্রুটি হয় বলবে স্যার আপনি এটা ঠিক করবেন। তো এই পর্যন্ত, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।